হ্যালো এভরিওয়ান, মিডিমিনিয়াকের ডেলি ডেভিডসন রিভিউ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ডিসকাশন করব। আজকে আমাদের যে ডিসকাশনের টপিক সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে প্রায় প্রত্যেক সেশনে ডায়াবেটিস ইনসিপিডাস থেকে একটি প্রশ্ন আসে। এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারে। আজকে ডিসকাশনে আপনাদের সাথে আছি আমি, ডক্টর সাগর দে, এফসিপিএস পার্ট 2 ট্রেনি, রিউমেটোলজি। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিডাস সম্পর্কে বলার আগে আমরা ডায়াবেটিস ইনসিপিডাসের যে টার্মিনোলজিটা আছে সেটা সম্পর্কে একটু জানি। দেখেন, এখানে আমাদের দুইটা পার্ট আছে, ডায়াবেটিস এবং ইনসিপিডাস। আমরা সবাই ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে জানি, এটা খুবই পরিচিত। সেই তুলনায় ডায়াবেটিস ইনসিপিডাস আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে হয়তো খুব একটা বেশি আমরা পাই না, তবে এক্সামের প্রিপারেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন, এখানে আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে ইনসিপিডাস। ডায়াবেটিস যে শব্দটা, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যেটার আহ, যে অর্থটা সেটা হচ্ছে টু পাস থ্রো, টু পাস থ্রো বা সিফন বোঝানো হয় এটাকে। সিফন মানে হচ্ছে আপনার যে লম্বা পাইপ, একটা বড় পাইপ দিয়ে উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গায় যখন আমরা জল দেই তখন এই পাইপটাকে বলা হয় সিফনিং করা। তো এই টু পাস থ্রো বা সিফন, এটার আলটিমেট অর্থ হচ্ছে এক্সেসিভ ইউরিনেশন বোঝাতে ব্যবহৃত হয়। এক্সেসিভ ইউরিনেশন। তো ডায়াবেটিস মানে হচ্ছে এক্সেসিভ ইউরিনেশন। তো এর জন্য বাংলায় ডায়াবেটিসকে আমরা অনেক সময় বলে থাকি বহুমূত্র রোগ, এই টার্মটা আমরা ইউজ করে থাকি। আর ইনসিপিডাস এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ইনসিপিডাস শব্দের অর্থ হচ্ছে টেস্টলেস, অর্থাৎ কোনো স্বাদ নাই বা উইদাউট এনি ফ্লেভার, নো ফ্লেভার। তো ফ্লেভার আছে কোনটাতে বা টেস্ট আছে কোনটাতে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। সেখানেও ডায়াবেটিস মানে এক্সেসিভ ইউরিনেশন এবং মেলাইটাস মানে হানি বা সুগার, যেটা মিষ্টি বলতে বোঝানো হয়। একটা সময় ছিল যখন এই ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস করার জন্য দেখা হয়তো যে যে ইউরিনেশনটা করে ওই ইউরিনেশনে পিঁপড়া আসে কিনা। যদি পিঁপড়া এসে ইউরিন যদি আহ, বসে বা ওই ইউরিনের দিকে যদি অ্যাট্রাক্ট হয়, তখন ধরে নেওয়া হতো যে ওই ব্যক্তির ডায়াবেটিস আছে। আচ্ছা, ওদিকে আমরা না যাই, আমরা এক্সেসিভ ইউরিনেশনের ব্যাপারে আসি। তো এটাকে আমরা একটু বলতে পারি ডায়ুরেসিস। তো এই যে এক্সেসিভ ইউরিনেশন, এটা দুই ভাবে হইতে পারে। একটাকে আমরা বলি অসমোটিক ডায়ুরেসিস, আর অন্যটাকে আমরা বলি ওয়াটার ডায়ুরেসিস। যেটা অসমোটিক ডায়ুরেসিস, এটা হয় কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকলস এর কারণে, কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকলস এর কারণে এটা হয়ে থাকে, যেমন গ্লুকোজ। আমরা জানি যে গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকলস। তো যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, তাদের যেহেতু গ্লাইকোসুরিয়া হয়, সে একই সাথে ওয়াটার সাথে করে নিয়ে যায়, তো তাদের এক্সেসিভ ইউরিনেশন হয়। এছাড়া ইউরিয়া, ইউরিয়া নিজেও একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকলস। এর জন্য আমরা দেখতে পাই যে আহ, যে রিজলভিং স্টেজ অফ একেআই আছে, এটা কিন্তু এফসিবিএস পার্ট 1 পরীক্ষাতে আসে যে রিজলভিং স্টেজ অফ একেআই তে কি পাওয়া যায়। রিজলভিং স্টেজ অফ একেআই তে পলি ইউরিয়া পাওয়া যায়। কারণ আমাদের একেআই যখন রিজলভ হয়ে যায়, তখন আমাদের প্রথমেই জিএফআর এর যে ফাংশন, অর্থাৎ গ্লোমেরুলাসের যে ফাংশন, সেটা ভালো হয়। গ্লোমেরুলাস এটা আগে রিকভারি করে।
তো গ্লুমরুলাস আগে রিকভারি করে, কিন্তু টিউবিউলস গুলো তখনও পুরোপুরি রিকভার হয় না। টিউবিউলস এর রিকভারি তখনও হয় না। তো জিএফআর, গ্লুমরুলাস যখন রিকভার হয়ে গেছে, সে কি করে? ফিল্ট্রেশন করে। সে যখন ফিল্ট্রেশন করে, তখন এই এক্সেসিভ ফ্লুইডটা টিউবিউলসে চলে আসে। কিন্তু এই টিউবিউলস তো তখনও পুরোপুরি রিকভার হয় নাই। তো সেক্ষেত্রে কি হয়? সে আর রিঅবজর্ভ করতে পারে না। তো রিঅবজর্ভ করতে না পারলে কি হয়? আলটিমেটলি পলিউরিয়া হয়। তো এটা গেল অসমোটিক ডায়াবেটিসের কথা। কিন্তু আজকে আমাদের যে আহ, আলোচনার যে টপিকটা, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা মূলত হচ্ছে ওয়াটার ডায়াবেটিস। তো এই ক্ষেত্রে কি কি আছে? এখানে আছে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ক্র্যানিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, আর একটাকে আমরা বলি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এছাড়া প্রাইমারি পোলিডিপসিয়া। এছাড়া একটা আছে কি জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, তাহলে এই যে ডায়াবেটিস ইনসিপিটাসকে আমরা যে কয়েক ভাগে ভাগ করলাম, ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, নেফ্রোজেনিক, প্রাইমারি পোলিডিপসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস, আজকে আমাদের লেকচারের মেইন টার্গেট থাকবে যে আমরা এদেরকে কিভাবে ডিফারেন্সিয়েট করব। যখন আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে, তখন আমরা এদের কিভাবে ডিফারেন্সিয়েট করব। তো এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমত এদের ফিজিওলজি যেটা আছে সেটা বুঝতে হবে। ডায়াবেটিস ইনসিপিটাসের যে প্যাথোলজিটা আছে সেটা বুঝতে হবে। দেন আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো, এর যে ইনভেস্টিগেশন প্রোফাইলটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। ফাইনালি এর যে ম্যানেজমেন্ট সেটা আমরা জানবো। ওকে, তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস বললাম, এখানে একটা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, একটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তো এই যে ডায়াবেটিস ইনসিপিটাস, এটা হয় মেনলি যে হরমোনের কারণে, সে হরমোনটার নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো এই যে অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা, এটা কোত্থেকে আসে, এটা কখন স্টিমুলেটেড হয়, এটা কোথায় কাজ করে, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো যখনই আমরা সিম্পলি প্রথমে জানাই দিয়ে যে কখন ক্রেনিয়াল বলি, কখন নেফ্রোজেনিক বলি, তখন আমরা স্টেপ বাই স্টেপ এটা কিভাবে সিনথেসিস হয় সেটাতে যাব। যখনই ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস বলি, তার মানে এখানে হচ্ছে এডিএস ডেফিসিয়েন্সি, অর্থাৎ সেন্ট্রালি এডিএসটা ঠিক মতো সিনথেসিস হচ্ছে না। যখন নেফ্রোজেনিক বলি, তখন অ্যাকচুয়ালি যে মেইন প্যাথোলজি, এটা হচ্ছে কি ক্রেনিয়াল। তখন প্যাথোলজিটা হচ্ছে রেজিস্টেন্স, অর্থাৎ এক্ষেত্রে সে প্রডিউস হচ্ছে ঠিকই, কিন্তু সে ফাংশন করতে পারছে না। তখন সেটাকে আমরা বলি নেফ্রোজেনিক। প্রাইমারি পোলিডিপসিয়া কখন বলি? যখন হচ্ছে মানুষ অতিরিক্ত পরিমাণে জল খায়, প্রচুর পরিমাণে জল খায়। এটা বিভিন্ন কারণে হতে পারে। তার একটা কজ হচ্ছে সাইকোজেনিক পোলিডিপসিয়া, যেমন সিজোফ্রেনিয়ার পেশেন্টদের এমনটা হতে পারে। আর হইতে পারে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। তো প্রাইমারি পোলিডিপসিয়ার কজ হচ্ছে কি এটা সাইকোজেনিক, কিংবা সিজোফ্রেনিয়া, কিংবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আরেকটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস। জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাসটা কি? এটা হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে আপনার প্লাসেন্টা একটা এনজাইম প্রডিউস করে। এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস। প্লাসেন্টা একটা এনজাইম প্রডিউস করে, যেটাকে নাম হচ্ছে কি ভ্যাসোপ্রেসিনেজ। এটা হচ্ছে একটা এন টার্মিনাল অ্যামিনো পেপটাইডস। তো এটা কি করে? এটা হচ্ছে এডিএস কে ভেঙে ফেলে, যার কারণে এডিএস ঠিক মতো ফাংশন করতে পারে না। এবার এডিএস এর আসলে ফাংশনটা কি? এটা হচ্ছে মেইন কথা। এডিএস এর যে মেইন ফাংশন সেটা হচ্ছে, এডিএস এর মেইন ফাংশনটা কি? এডিএস এর মেইন ফাংশনটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। কোথায় সেটা ওয়াটার রিঅ্যাবজর্পশন করে? এটা ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ডিস্টাল টিউবুল
বা লেট ডিস্টাল টিউবুল বলতে পারি, এবং কালেক্টিং ডাক্টে। তো যখন এটা ডিস্টাল টিউবুল থেকে কালেক্টিং ডাক্ট থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, সেটা আলটিমেটলি কি করে, এটা আমাদের ইউরিনের যে অসমোলারিটি আছে সেটাকে বাড়ায় দেয়। তো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে প্লাজমায় যখন চলে আসে, তো অতিরিক্ত ফ্লুইড যখন, ওয়াটার কন্টেন্ট যখন প্লাজমাতে থাকবে, তো প্লাজমার অসমোলারিটি কেমন হবে, এটা কমে যাবে। তো প্লাজমা অসমোলারিটি কম থাকবে। তো এডিএইচ এর ফাংশন হচ্ছে এটুকুই। তাহলে এডিএইচটা আসে কোত্থেকে? এডিএইচটা আসে আমাদের হাইপোথ্যালামাস থেকে। আমরা জানি, আমি আপনাদের একটা ছবি দেখাই। এই যে একটা ছবি দেখেন, যে হাইপোথ্যালামাসে বেশ কয়েকটা নিউক্লিয়াস আছে। এখানে শুধুমাত্র দুইটা নিউক্লিয়াস দেখানো হয়েছে। আমরা যেহেতু পোস্টেরিয়র পিটুইটারির একটা ফাংশন দিকে যাব, তো আমরা এখানে শুধুমাত্র দুইটা নিউক্লিয়াস দেখাইলাম। এছাড়াও আপনার প্রিঅপটিক নিউক্লিয়াস আছে, ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসের আলাদা আলাদা ফাংশন আছে। তাহলে দেখেন, এখানে একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তো হাইপোথ্যালামাসের অ্যান্টেরোমিডিয়ালি কিছু রিসেপ্টর থাকে, কিছু মডিফাইড নিউরন বলতে পারি আমরা। অ্যান্টেরোমিডিয়াল সারফেসে কিছু মডিফাইড নিউরন থাকে। এখন আমি যদি জাস্ট সিম্পল ইমেজ আঁকার ট্রাই করব, ধরুন এটা হচ্ছে হাইপোথ্যালামাস। দেন আমি এখানে একটা মনে করেন যে পিটুইটারি রাখলাম। তো এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি, আর এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি। এখানে আমি একটা কিডনি শেপ আঁকলাম। ওকে। তাহলে দেখেন, এই যে হাইপোথ্যালামাসে এখানে হচ্ছে কিছু নিউক্লিয়াস থাকে বললাম, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থাকে, এবং থাকে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তাহলে এডিএইচ সিক্রেশনটা হয় কখন? এডিএইচ সিক্রেশনটা হয়, আমি দেখাইলাম কি, এডিএইচ কি করে, এটা প্লাজমা অসমোলারিটি কমায়। তো যখনই প্লাজমা অসমোলারিটি যখন ব্লাডে বেড়ে যায়, ব্লাডে যখন প্লাজমা অসমোলারিটি বেড়ে যায়, প্লাজমা অসমোলারিটি বেড়ে যায়, এটা আমরা কিভাবে বুঝি? অসমোলারিটি বের করার একটা ক্যালকুলেশন আছে, আমরা সবাই জানি সেটা কি। সেটা হচ্ছে 2 × সোডিয়াম প্লাস ইউরিয়া প্লাস গ্লুকোজ। দেখেন, এখানে মেইন কনস্টিটিউয়েন্ট কিন্তু হচ্ছে সোডিয়াম। কারণ ইউরিয়া ইউরিয়া এবং গ্লুকোজের লেভেল এতটা বেশি না যে সেটা প্লাজমা অসমোলারিটিকে অত অত বেশি বাড়ায় ফেলতে পারবে। তো সোডিয়ামের লেভেলটা হচ্ছে 135 থেকে 145, এটা একটা হাই রেঞ্জে থাকে। সো এটা হচ্ছে মেইন কনস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করে প্লাজমা অসমোলারিটির জন্য। এটা একটা রেঞ্জ হিসেবে যদি আমরা ধরি, এটা অ্যারাউন্ড 280 থেকে 295 মিলি অসমোল পার কেজি। এই রেঞ্জটা বই ভিত্তিক ভাবে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, কিন্তু মোটামুটি একটা রেঞ্জ হচ্ছে এটা, 280 থেকে 295 মিলি অসমোল পার কেজি। তো প্লাজমা অসমোলারিটি যখন বেড়ে যায়, অসমোলারিটি হচ্ছে কি, অসমোলারিটি হচ্ছে একটা কনসেন্ট্রেশন, তাই না? কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে সলিউট বাই ফ্লুইড। তো কখন অসমোলারিটি বাড়ে? যখন হচ্ছে সলিউট বাড়ে। এখানে হচ্ছে সোডিয়াম যেটা, ইউরিয়া যা, গ্লুকোজ, এগুলো হচ্ছে সলিউট, আর ফ্লুইড হচ্ছে আমাদের ওয়াটার কন্টেন্ট। তো যখন সলিউট যখন বেড়ে যাবে, তখন এই যে হাইপোথ্যালামাসের এই জায়গাতে, জাস্ট আমি এখানেই আঁকতেছি, ডাজন্ট মিন যে এটা এখানেই আছে। এটা থাকে হচ্ছে আপনার, আমি যদি সাইটটা স্পেসিফিক করে বলি, এটা এন্টেরো মিডিয়াল সারফেস অফ দ্য হাইপোথ্যালামাস।
যে এন্টেরোমিডিয়াল সারফেস অফ দ্য হাইপোথ্যালামাসে এখানে কিছু মডিফাইড নিউরন থাকে। এই মডিফাইড নিউরনটাকে বলা হয় অসমোরিসেপ্টর। এই অসমোরিসেপ্টর প্লাজমা অসমোলারিটির প্রতি খুবই সেন্সিটিভ। যখনই দেখে যে সে প্লাজমা, তার যে সারাউন্ডিং যে প্লাজমা অসমোলারিটি যখন বেড়ে গেছে, সারাউন্ডিং প্লাজমা অসমোলারিটি যখন বেড়ে যায়, তার মানে সেখানে সলিউড বেশি, ফ্লুইড কম, তাই তো? সলিউডটা বেশি। তো তখন কি হবে, যেহেতু ফ্লুইড কম, তো এই অসমোরিসেপ্টরের ভেতর থেকে ফ্লুইডটা বাইরে বের হয়ে আসে। তো অসমোরিসেপ্টরের ভেতর থেকে যখন ফ্লুইডটা বাইরে বের হয়ে আসে, তখন এই অসমোরিসেপ্টর কি হয়, এই অসমোরিসেপ্টর শ্রিঙ্কেজ হয়। অসমোরিসেপ্টর যখন শ্রিঙ্কেজ হয়, তখন সেটা এই যে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস আছে, সুপ্রাঅপটিক নিউক্লিয়াসকে স্টিমুলেট করে। এটাকে আমি নাম দিলাম কি, এটার নাম হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস। এবং কিছুটা সে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসকেও স্টিমুলেট করে। সেটা আমি বলছি কখন কতটুকু পরিমাণে আসে সেখান থেকে। তখন এই যে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে কি হয়, যে নার্ভ ফাইবার, সরি, যে নার্ভ ফাইবার গুলো যে আপনার একদম একজন টার্মিনাস পর্যন্ত আমি দেখাচ্ছি, নার্ভ ফাইবার গুলো কোথায় পর্যন্ত থাকে, এই যে পোস্টেরিয়র পিটুইটারি এখানে পর্যন্ত থাকে। আমাদের পোস্টেরিয়র পিটুইটারিতে কিন্তু কোনো হরমোন কিন্তু সিনথেসিস হয় না। না, আমাদের পোস্টেরিয়র পিটুইটারিতে কোনো হরমোন সিনথেসিস হয় না। এখান থেকে, এখানে স্টোর থাকে এবং এখান থেকে রিলিজ হয়। তো এই যে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস তখন কি করে, সে হচ্ছে এডিএস সিনথেসিস করে, সিনথেসিস করে সেটা একটা ভ্যাসিকলস এর মধ্যে থাকে। এবং সেই ভ্যাসিকলস সহ এই যে দেখালাম, এটা যে হাইপোফাইসিও পোর্টাল সিস্টেম আছে যেটা, যে সেটার মাধ্যমে এটা আলটিমেটলি কোথায় চলে আসে, আমাদের এই যে পোস্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারিতে একদম এক্সন টার্মিনালে এখানে যে ভেসিকল হিসেবে সেটা স্টোর থাকে। এই জায়গাতে স্টোর থাকে, এডিএসটা এখানে স্টোর থাকে। যখন স্টিমুলাস আসে, যখন আমার অসমোরিসেপ্টর শ্রিঙ্কেজ হয়ে যায়, সে যখন সুপ্রাঅপটিক নিউক্লিয়াসকে যখন জানায় এই ব্যাপারটা, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস কি করছে, একটা সিগন্যাল পাঠায় দেয় এই নার্ভ ফাইবার হয়ে, সিগন্যালটা এই জায়গাতে আসে। দেন এখানে একটা কনফর্মেশনাল চেঞ্জ হয়, এক্সোসাইটোসিস হয়ে আলটিমেটলি আমার যে এডিএইচ হরমোনটা আছে সেটা ব্লাডে চলে আসে। এবং সে এখান থেকে চলে যায় কোথায়, কিডনিতে চলে যায়। কিডনির ঠিক কোন জায়গাতে সে যায়, কিডনিতে যায় সে ডিস্টাল টিউবুলে যায়, বা কালেক্টিং ডিস্টাল টিউব এবং কালেক্টিং ডাক্টে যায়। আমি একটা জাস্ট টিউবুল হিসেবে একটা টিউবের মতো আঁকলাম, যেটা এখান থেকে আমি একটা টিউবওয়েল এঁকে বের করে নিলাম। তো টিউবওয়েলে সে কোথায় কাজ করে, টিউবওয়েলে সে একটা সেলের মধ্যে কাজ করে। তো আমি এখান থেকে একটা সেল বের করে নিলাম। জাস্ট আমি একটা, এটা হচ্ছে টিউবওয়েলের একটা সেল আমি ধরে নিচ্ছি। তো আলটিমেটলি এডিএস টা কাজ করে একটা সেলের উপর, তাই না? তো এই সেলের দুটো সারফেস, আমরা উপরের নিচে দুটো সারফেস বোঝাই। এটা নিচের দিকে যেটা আছে এটা আমি ধরে নিলাম এটা হচ্ছে তার বেজোল্যাটারাল সারফেস, এবং তার যে উপরের দিকে আছে এটা তার এপিকাল সারফেস। তার যে বেজোল্যাটারাল সারফেস, এই সারফেসের এখানেই একটা রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরের নাম হচ্ছে ভি টু রিসেপ্টর। তো এডিএইচ অ্যাকচুয়ালি ফাংশন করে এই ভি টু রিসেপ্টরের উপরে। এডিএইচ যখন এই ভি টু রিসেপ্টরের উপর ফাংশন করে, তখন এই যে সেলের সাইটোপ্লাজমে যে সাইক্লিক এমপি আছে, সাইক্লিক এমপি লেভেলটা বেড়ে যায়। এবং এই সাইক্লিক এমপি লেভেল যখন বেড়ে যায়, সাইটোপ্লাজমের ভিতরে এখানে আরেকটা ভেসিকলস থাকে, একটা ইম্পর্টেন্ট একটা ভেসিকলস থাকে। সো এই এই ভেসিকলস এর সারফেসে খুবই হাইলি পারমিয়েবল কিছু চ্যানেল থাকে। এই চ্যানেলটাকে আমরা বলি অ্যাকুয়াপোরিন চ্যানেল। এই চ্যানেলটার নাম কি, চ্যানেলটার নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন চ্যানেল।
তো সাইক্লিক এমপি লেভেল বেড়ে গেল, সাইক্লিক এমপি কি করে, এই ভেসিকলসে ফসফোরাইলেশন করে, ফসফোরাইলেশন করার পর এই ভেসিকল সহ পুরোটাকে নিয়ে যায় কোথায়, অ্যাপিকাল সারফেসে নিয়ে যায়। তো অ্যাপিকাল সারফেসে যখন যাই, এখানে তো আমাদের আমরা জানি যে এখানে অনেকগুলো কি আছে, অ্যাকুয়াপোরিন চ্যানেল আছে। তখন কি হয় আলটিমেটলি, এই যে চ্যানেল গুলো হাইলি পারমিয়েবল, তো এখান দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তো ওয়াটার রিঅ্যাবজর্পশন যখন হয় আমার এখানে, তখন কি হবে, আমার ফ্লুইডের লেভেলটাও বেড়ে যাবে, প্লাজমাতে ফ্লুইডের লেভেলটাও বেড়ে যাবে। তা আমার যে প্লাজমা অসমোলারিটি বেড়ে গেছিল, সেটা তখন কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। এবং যেহেতু আমার এটা যেহেতু নর্মাল নর্মাল হয়ে যাচ্ছে, ওয়াটার যেহেতু রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তো আমার যে ইউরিনটা আছে, ইউরিনটা কি হবে, কনসেন্ট্রেট হয়ে যাবে, অর্থাৎ ইউরিনের অসমোলারিটি যেটা আছে সেটা কমে যাবে। তো এইটা হচ্ছে নর্মালি যেটা হওয়ার কথা, অর্থাৎ এডিএইচ যখন ফাংশনিং করবে তখন যেটা হওয়ার কথা। আচ্ছা, এডিএইচ এর একটা ফাংশনের কথা তোমার বললাম, এখানে আমি একটা রিসেপ্টরের কথা বললাম যে ভি 2। তো ভি 2 যেহেতু, তো ভি 1 আছে তাই না, তো ভি 2 যেহেতু আছে, তো ভি 1ও থাকার কথা। তো ভি 1 এর মাধ্যমে কি করে, আমরা জানি যে শুধুমাত্র প্লাজমা অসমোলালিটির মাধ্যমেই যে স্টিমুলেটেড হয় তা না, এডিএস সিক্রেশনের জন্য আরো কিছু স্টিমুলাস কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে যখন ব্লাড ভলিউম কমে যায়, আরেকটা হচ্ছে কি, ব্লাড ভলিউম কমে যায়। এই যে দেখেন ছবিটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তো স্টিমুলাসের এক নম্বরে আমরা বললাম প্লাজমা অসমোলারিটি যখন বেড়ে যায়, দুই হচ্ছে যখন ব্লাড ভলিউম কমে যায়। ব্লাড ভলিউম কমে গেলে কি হয়, ব্লাড ভলিউম কমে গেলে আমাদের যে এট্রিয়া আছে, হার্টের যে এট্রিয়া আছে, মনে করেন আমি একটা সিম্পল হার্ট আঁকলাম, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো এট্রিয়ামে আপনার যখন ব্লাড ভলিউম কমে যাবে, তো এট্রিয়ামে এখানে ভিতরে কিছু রিসেপ্টর থাকে, যেগুলোকে আমরা বলি স্ট্রেস রিসেপ্টর। এই স্ট্রেস রিসেপ্টর গুলো তখন স্টিমুলেটেড হয়, যে ব্লাড তো কম, তখন সে সরাসরি স্টিমুলেট কোথায় কোথায় করে কোথায়, ব্রেন স্টেমে যায়। এই ব্রেন স্টেম থেকে সে পরবর্তীতে যায় সরাসরি সুপ্রঅপটিক নিউক্লিয়াসে, ব্রেন স্টেম থেকে পরবর্তীতে যায় সুপ্রঅপটিক নিউক্লিয়াসে। এছাড়াও আমাদের যে এওর্টিক, ক্যারোটিড এবং পালমোনারি এরিয়া আছে, সেখানেও এই যে ব্যারো রিসেপ্টর আছে, স্ট্রেস রিসেপ্টর আছে, এরা স্টিমুলেটেড হয়ে ব্রেন স্টেমকে স্টিমুলেট করে, পরবর্তীতে সেখান থেকে সুপ্রঅপটিক নিউক্লিয়াসে একটা সিগন্যাল যায়, সুপ্রঅপটিক নিউক্লিয়াস কি করে, এডিএস সিক্রেশন করে, এডিএস ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এবং ব্লাড ভলিউমটা রিস্টোর করে। হ্যাঁ, যেটা কমে গেছিল সেটাকে আবার রিস্টোর করা ট্রাই করে। কিন্তু যদি এসবিএ তে আসে, পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসবিএ। হ্যাঁ, এসবিএ তে যখন আসবে মেইন স্টিমুলাস কোনটা, তখন আপনার আনসার হবে প্লাজমা অসমোলারিটি। কারণ দেখা যায় যে 1 থেকে 2% যদি প্লাজমা অসমোলারিটি চেঞ্জ হয়, তাহলে এডিএস কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়। কিন্তু ব্লাড ভলিউম অ্যাটলিস্ট 10% লস না হলে এডিএস এর তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না। অ্যাটলিস্ট 10% ব্লাড ভলিউম লস হয়ে যেতে হয়, এরপরে গিয়ে এডিএস আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং খুব দ্রুত বাড়ে। আচ্ছা, এছাড়া আরেকটা আছে আপনার প্লাজমা সোডিয়াম। প্লাজমা সোডিয়ামের কথাটা বলতে হবে, যেটা একটা স্টিমুলাস হিসেবে কাজ করে। যখন সোডিয়াম লেভেল বেড়ে যায়, অ্যাকচুয়ালি প্লাজমা অসমোলারিটি বেড়ে যাওয়া মানে তো সোডিয়াম বেড়ে যাওয়া, তাই না? আচ্ছা, তাহলে এই ছবিটাতে আমরা আরেকবার রিক্যাপিচুলেট করে দেখেন, এখানে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আছে, সুপ্রঅপটিক নিউক্লিয়াস আছে, এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে যে
নার্ভ এন্ডিংস গুলো আসতেছে, দেখেন এই যে একদম নার্ভ এন্ডিংস, এই যে এখানে একদম একজন আছে, এখানেই থাকে হচ্ছে আপনার ভেসিকলস, সেই ভেসিকলস এর মধ্যে থাকে হচ্ছে স্টোর থাকে আমাদের এডিএইচ হরমোন। তো এডিএইচ কি শুধুমাত্র এডিএইচ হিসেবে সরাসরি আসে তা না, তাকে আসতে হলে একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। এই ক্যারিয়ার প্রোটিনটার নাম হচ্ছে, এখান থেকে যখন সিনথেসিস হয়, সে শুধুমাত্র এডিএইচ হিসেবে কিন্তু সিক্রেশন হয় না, তা সিনথেসিস হয় না। তার মধ্যে আমরা এটাকে তিন ভাগ করতে পারি, হ্যাঁ। তাহলে এটা যখন সিনথেসিস হয় তখন কিন্তু ইনঅ্যাক্টিভ ভাবে সিনথেসিস হয়, তখন এটাকে আমরা পুরোপুরি হরমোন বলতে পারি না, তখন সেটাকে আমরা বলি প্রো হরমোন। সরি, তখন সেটাকে আমরা বলি প্রো হরমোন। যখন সেটা সিনথেসিস হয় তখন সেটা প্রো হরমোন স্টেজে থাকে, অর্থাৎ তখন সেটা অ্যাক্টিভ না। তো এখানে প্রথম অংশটা হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন যাই আমরা বলি, সেটা হচ্ছে এডিএইচ। আর দ্বিতীয় যে অংশটা, সেটাকে আমরা বলতে পারি নিউরোফাইসিন। এই নিউরোফাইসিনটা হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিন, যেটা এডিএইচ কে সঙ্গে করে পোস্টেরিয়র পিটুইটারিতে যায়, এবং এর সাথে থাকে কোপ্যাপটিন। এটাও একটা সারোগেট হিসেবে থাকে এডিএইচ এর সাথে। তো এই তিনটাই একসাথেই কিন্তু পোস্টেরিয়র পিটুইটারিতে যায়। এর মধ্যে শুধুমাত্র ফাংশন করে এডিএইচ, বাকিটা থেকে যায়। তো কোপ্যাপটিন লেভেলটা নিয়ে আমরা দেখাবো, যেটা দিয়ে আমরা কিভাবে আসলে অ্যাসেস করতে পারি। যদি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব বেশি এটা এখনো ইউজ হয় হয় কিনা আমার জানা নেই, বাংলাদেশে ইউজ হয় কিনা। তবে হ্যারিসনের যে 22তম এডিশনে কিন্তু কোপ্যাপটিনের কথাটা উল্লেখ আছে, এটার লেভেলটা পরিমাপ করার কথা বলা আছে। আগে যদিও এডিএস লেভেল পরিমাপ করার কথা বলতো, তবে এখন এই লেভেলটা যেহেতু একদম মোটামুটি স্টেবল থাকে, যেহেতু এটা সিনথেসিস হয়ে আসতেছে, এটা বাইরে থেকে দেওয়া সম্ভব না, সো এটা শুধুমাত্র সিনথেসিস হলে আসতেছে। অনেকটা ওই যে আমরা ইনসুলিনের ব্যাপারে যেটা জানি, ইনসুলিন আর সি পেপটাইড, ঠিক এরকমই। এটা যেহেতু সবসময় স্টেবল থাকে, এই লেভেলটা এখন মেজার করা হয়। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতেছিলাম যে স্ট্রেস রিসেপ্টরের কথা বলছিলাম, তাই না? যেখানে স্ট্রেস রিসেপ্টরের কথা বলছিলাম, এই যে স্ট্রেস রিসেপ্টর এখানে যেটা আপনার কাজ করে, এখানে যে এডিএইচ কাজ করে, এটা কাজ করে ভি 1 রিসেপ্টরের মাধ্যমে। এছাড়া ভি 1 রিসেপ্টরের মাধ্যমে সে কি করে, সে হচ্ছে স্মুথ মাসেলের কন্ট্রাকশন করে, স্মুথ মাসেলের কন্ট্রাকশন করে, যেমন ব্লাড ভেসেলের কন্ট্রাকশন করে। তো স্মুথ মাসেলের কন্ট্রাকশন করা, ব্লাড ভেসেলের কন্ট্রাকশন করা, ভ্যাসো কনস্ট্রিকশন করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে। এই জন্যই এডিএইচ এর আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এডিএইচ এর আরেক নাম কি? ভ্যাসোপ্রেসিন। এটা করে ভি 1 রিসেপ্টরের মাধ্যমে। আমি একটু আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম যে যেখানে সাইক্লিক এমপির মাধ্যমে, এখানে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কে থাকে? সাইক্লিক এমপি। এটাও কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে এসবিএ হিসেবে আসতে পারে, যে এডিএস যে ফাংশন করে এটা কোন সেকেন্ড মেসেঞ্জারের মাধ্যমে করে। এটা হচ্ছে সাইক্লিক এমপির মাধ্যমে, সাইক্লিক এমপির মাধ্যমে সেটা ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। সবসময় কি এটা শুধুমাত্র সাইক্লিক এমপির মাধ্যমে করে? যখন ভি 2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে তখন সেকেন্ড মেসেঞ্জার থাকে সাইক্লিক এমপি, কিন্তু যখন ভি 1 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে তখন, অর্থাৎ যখন স্মুথ মাসেলে কন্ট্রাকশন করে, তখন সেকেন্ড মেসেঞ্জার হিসেবে থাকে ফসফোলাইপেজ 3। তাহলে দুইটাই কিন্তু সঠিক, দুইটাই সেকেন্ড মেসেঞ্জার হিসেবে থাকে। এডিএস এর জন্য ফসফোলাইপেজ 3টাও সেকেন্ড মেসেঞ্জার হিসেবে থাকতে পারে, কিংবা সাইক্লিক এমপিটাও সেকেন্ড মেসেঞ্জার হিসেবে থাকতে পারে। তবে যখন ভি 2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে তখন সেকেন্ড মেসেঞ্জার থাকে সাইক্লিক এমপি, এবং যখন ভি 1 রিসেপ্টরের মাধ্যমে স্মুথ মাসেলের কন্ট্রাকশন করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে, তখন সেকেন্ড মেসেঞ্জার হিসেবে থাকে ফসফোলাইপেজ 3। এটুকু এটুকু আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমি আরেকটা জিনিস আপনাদের বলি। আমি গত
দিন গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে অক্সিটোসিন কোথা থেকে সিনথেসাইজড হয়। তো কেউ বলেছেন হাইপোথ্যালামাস, কেউ বলেছেন সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, আবার কেউ বলেছেন পোস্টেরিয়র পিটুইটারি। তাহলে দেখেন, যারা সুপ্রাঅপটিক নিউক্লিয়াস বলছে তারাও কারেক্ট, যারা হাইপোথ্যালামাস বলছে তারাও কারেক্ট, তবে যিনি পোস্টেরিয়র পিটুইটারি বলছেন উনি ভুল বলছেন। কারণ আমি একটু আগে বললাম যে পোস্টেরিয়র পিটুইটারিতে কোনো হরমোন সিনথেসিস হয় না। অ্যাকচুয়ালি পোস্টেরিয়র পিটুইটারিতে জাস্ট কিছু সেল থাকে, এই সেলগুলোকে বলা হয় পিটুইসাইট। পোস্টেরিয়র পিটুইটারি সেলগুলোকে বলা হয় পিটুইসাইটস। এই পিটুইসাইটস অ্যাকচুয়ালি জাস্ট একটা সাপোর্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। হ্যাঁ, এই যে নার্ভ ফাইবার গুলো আসতেছে, এদের জন্য একটা সাপোর্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে পিটুইসাইট। এ কোনো হরমোন সিনথেসিস করে না। তো হরমোনটা সিনথেসিস হয়ে আসে হাইপোথ্যালামাস থেকে, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার থেকে। তাহলে সুপ্রাঅপটিক থেকে আসে নাকি প্যারাভেন্ট্রিকুলার থেকে আসে? উত্তর হচ্ছে দুটো থেকেই আসে। এডিএইচ, তো 6/5 আসে সুপ্রাঅপটিক থেকে, এবং 5/1 আসে প্যারাভেন্ট্রিকুলার থেকে। অক্সিটোসিন হচ্ছে এর ঠিক বিপরীত, অর্থাৎ এর 5/6 আসে প্যারাভেন্ট্রিকুলার থেকে, এবং সরি এটা সিক্স হবে, 6/1 আছে সুপ্রাঅপটিক থেকে। তো আপনার যখন এসবি আসবে এডিএইচ মেনলি কোথা থেকে আসে, আনসার হবে সুপ্রাঅপটিক। যদি এমসিকিউ তে আসে এডিএইচ প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আসে, সেটাও ট্রু। কিন্তু যদি মেনলি কোথা থেকে আসে প্রশ্ন হয়, তবে আনসার হবে সুপ্রাঅপটিক। একইভাবে অক্সিটোসিন মেনলি আসে প্যারাভেন্ট্রিকুলার থেকে, আর যদি এমসিকিউ তে আসে সুপ্রাঅপটিক থেকে আসে যদি বলা থাকে, সেটাও ট্রু হবে। আচ্ছা, এছাড়াও আরো অনেকগুলো নিউক্লিয়াস আছে সেখানে, প্রত্যেকটার যেমন অ্যান্টেরো হাইপোথ্যালামিক নিউক্লিয়াস আছে, যাদের কাজ হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করা, থার্মো রেগুলেশন করা। ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস আছে যেটা আমাদের স্যাটাইটি সেন্টার, যেটা রেগুলেট করে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে হাইপোথ্যালামাসের যে নিউক্লিয়াস, যেমন এই যে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস বললাম, সেখানে স্যাটাইটি সেন্টার আছে। আপনারা একটা ডিজিজের নাম শুনছেন যে প্রেডার উইলি সিনড্রোম। প্রেডার উইলি সিনড্রোমে এখানে কি হয় যে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াসটা ডিস্ট্রাকশন হয়। তো ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস যখন ফাংশন করতে পারে না, তখন তার স্যাটাইটি অর্জন করতে পারে না, তো স্যাটাইটি কমে যায়, অর্থাৎ সে খাইতেই থাকে খাইতেই থাকে, তাই না? তো এই কন্ডিশনটাকে আমরা বলি হাইপারফেজিয়া, অতিরিক্ত খায়। তো এটা একটা ফিচার হচ্ছে কার, প্রেডার উইলি সিনড্রোমের একটা ফিচার। আচ্ছা, ওদিকে আমরা না যাই, আমরা এখন ফিরে যাব। দেখেন, আমরা কিন্তু এডিএইচ এর যে এডিএইচ যেভাবে কাজ করে, এডিএইচ এর যেটা ফিজিওলজি যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে প্যাথোলজিটা কি, এডিএইচ এর প্যাথোলজিটা কি। তো প্যাথোলজি হচ্ছে দুইটা হইতে পারে। এডিএইচ প্যাথোলজি যে আমি বলি, দুই রকম প্যাথোলজি হতে পারে, তাই না? একটা হচ্ছে অ্যাক্সেস, অর্থাৎ দুইটা তো নন ফাংশনালি। সো একটা হচ্ছে অ্যাক্সেস, একটা হচ্ছে নন ফাংশনাল, অতিরিক্ত ফাংশন করতেছে, একটা তো ফাংশন করতেছে না। তো ফাংশন যে করতেছে না, সেটা দুই কারণে ফাংশন না করতে পারে। একটা হচ্ছে এদের ডেফিসিয়েন্ট, আর একটা হচ্ছে এদের রেজিস্ট্যান্ট। যখন এক্সেস হয় এডিএস, তখন সেটাকে আমরা বলি সিয়া, এক্সেসিভ সিক্রেশন, তখন সেটাকে আমরা বলি সিয়া। এবং যখন ডেফিসিয়েন্ট হয়, ডেফিসিয়েন্ট হইলে তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। বর্তমানে এই টার্মটা আর ইউজ করা হয় না, বর্তমানে যে টার্মটা ইউজ করা হয় সেটাকে বলা হয় আর্জিনিন ভ্যাসোপ্রেসিন ডেফিসিয়েন্সি।
আর্জিনিন ভ্যাসোপ্রেসিন ডেফিসিয়েন্সি। এখান থেকে আবার আর্জিনিন কোত্থেকে আসলো, আপনারা ভ্যাসোপ্রেসিন তো শুনছেনই, তো আর্জিনিন আসছে অ্যাকচুয়ালি দুইটা হরমোন, যে অক্সিটোসিন এবং এডিএইচ, দুইটাই কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে, এবং এদের যে অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে আর্জিনিনে, অর্থাৎ আর্জিনিনটা ভ্যাসোপ্রেসিনে থাকে কিন্তু অক্সিটোসিনে থাকে না। তো এটা ডিফারেন্সিয়েটিং একটা পয়েন্ট হচ্ছে আর্জিনিন। তো এটার নাম হচ্ছে আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, এবং ডেফিসিয়েন্ট থাকলে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ যখন প্রোডাকশন করতে পারতেছে না, তো এটাকে আমরা বলি আর্জিনিন ভ্যাসোপ্রেসিন ডেফিসিয়েন্সি। আর যখন কিডনির যে টিউবিউল আছে, টিউবিউল যখন ফাংশন করতে পারে না, টিউবিউল যদি ফাংশন করতে না পারে, তখন সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট, অর্থাৎ এডিএইচ প্রোডাকশন হচ্ছে কিন্তু সে টিউবিউলে ফাংশন করতে পারছে না, তখন সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট, তখন সেটাকে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস বা আর্জিনিন ভ্যাসোপ্রেসিন রেজিস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে নতুন টার্ম। এই দুইটা হচ্ছে নতুন টার্ম, আর এই যে দুইটা আছে এগুলো হচ্ছে আগের টার্ম। ওল্ড টার্ম বর্তমানে ব্যবহার করা হয় না, যদি এখন আমাদের কিছু টেক্সট বইয়ে এখনো এই টার্ম গুলো আমরা ব্যবহার করছি। আচ্ছা, তাহলে আমরা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন এক্সেস হয় কি হয়, ডেফিসিয়েন্ট হলে কি হয়, রেজিস্ট্যান্ট হলে আমরা তখন সেটাকে কি বলি। তো এটার আসলে প্রভাবটা কিভাবে হয়, কিন্তু প্রথম যে ছবিটা দেখাইছিলাম সেই ছবিটাতে আবার আসি। দেখেন, যদি এডিএইচ এর যদি ডেফিসিয়েন্সি থাকে, এডিএইচ যখন কাজ করতে পারতেছে না, অর্থাৎ তার প্রোডাকশন হচ্ছে না এখান থেকে, তো এখানে যদি প্রোডাকশন এডিএইচ এর যদি ডেফিসিয়েন্সি হয়, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে যদি এডিএইচ যদি প্রোডাকশন না হয় অথবা কম প্রোডাকশন হয়, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, পার্শিয়াল ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস অথবা কমপ্লিট ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, এই দুইটা কন্ডিশনে তখন কি হবে। তাহলে এডিএইচ এর ফাংশন আমি বলছিলাম কি, ওয়াটার রিঅ্যাবসর্পশন করা। তো যখন এডিএইচ যখন আর কাজ করতে পারবে না, তখন সে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে না। তো ওয়াটার যখন সে রিঅ্যাবজর্পশন করতে পারবে না, তখন কি হবে, ওয়াটারটা পাস হয়ে যাবে ইউরিনে, কি ডেভেলপ করবে, পলি ইউরিয়া ডেভেলপ করবে। এবং আমাদের যে ইউরিনের যে অসমোলারিটি, ইউরিনের অসমোলারিটি তখন কেমন হবে, ইউরিনের অসমোলারিটিটা তখন কমে যাবে। আচ্ছা, তখন ইউরিনের অসমোলারিটি কেমন কমে যাবে, এবং প্লাজমা অসমোলারিটি কি হবে, বেড়ে যাবে। তো এটা হইতেছে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস। আমরা কখন বলবো, যখন দেখবো যে আমাদের পলিউরিয়া আছে, পলিউরিয়া হচ্ছে 24 ঘন্টা যখন 3 লিটার্স এর বেশি ইউরিন যখন পাস হয়, ডাইলিউট ইউরিন, অর্থাৎ ইউরিন অসমোলারিটি অনেক কম, তখন সেটাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস। তো এটা হচ্ছে যখন হচ্ছে এডিএইচ আপনার ফাংশন করতে পারতেছে না, অর্থাৎ এডিএইচ ফাংশন করতে না পারলেই হবে, সেটা ইদার ডেফিসিয়েন্ট হোক অথবা সেটা রেজিস্ট্যান্ট হোক, সেক্ষেত্রে আমরা ইউরিনাল অসমোলারিটি কম পাবো এবং প্লাজমা অসমোলারিটি বেশি পাবো। ওকে, তাহলে দেখেন, আমরা এখন ডায়াবেটিস ইনসিপিটাসের যে কজ গুলো আছে, কজ গুলার দিকে একটু যাই। এই যে দেখেন, তো দুই ভাগে ভাগ করছিলাম, ক্রেনিয়াল এবং একটা হচ্ছে নেফ্রোজেনিক। ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসের মোস্ট কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক। যদি আপনার এসবিএ তে আসে, তাহলে
ক্রেনিও ডায়াবেটিস ইনসিপিটাসের মোস্ট কমন কজ হচ্ছে কি ইডিওপ্যাথিক, এবং এই দুইটার মধ্যেও ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসটা হচ্ছে মোস্ট কমন। হ্যাঁ, নেফ্রোজেনিকটা অনেকটা রেয়ার, ক্রেনিয়ালটাই বেশি কমন। আর যদি মোস্ট কমন জেনেটিক কজ বলি, তখন হচ্ছে এবিপি জিন মিউটেশন, এটা হচ্ছে মোস্ট কমন জেনেটিক কজ। অর্থাৎ একটা ডিফেক্টিভ এডিএস প্রোডাকশন হবে, ডিফেক্টিভ যে এডিএস টা প্রোডাকশন হবে সেটা তো ফাংশন করতে পারবে না ভিডিও রিসেপ্টরের উপরে, তাই না? তো এটাও হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। অর্থাৎ অথবা এভাবে জিন মিউটেশন হয়ে যাওয়ার কারণে সে ঠিকমতো এডিএস টা প্রোডাকশন করতেই পারছে না। তো ডেফিসিয়েন্সি থেকে যাবে এডিএইচ এর। তো সেটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস এর জন্য। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস এর মোস্ট কমন কজ হচ্ছে কি, এটার মোস্ট কমন কজ হচ্ছে ভি টু রিসেপ্টর মিউটেশন। যেটা ভি টু রিসেপ্টর মিউটেশন, এটা হচ্ছে এক্স লিঙ্কড একটা ডিজিজ, এটা এক্স লিঙ্ক রিসেসিভ। সুতরাং এটা কাদের বেশি হবে, এটা মেল পার্সনদের বেশি হবে। ভি টু রিসেপ্টর মিউটেশন, আরেকটা হচ্ছে অ্যাকোপরিন টু মিউটেশন। আমি আপনাদেরকে যে ছবিটা দেখাইছিলাম, এই যে দেখেন, এই জায়গাতে মিউটেশন হচ্ছে অথবা এখানে মিউটেশন হইতেছে, যার কারণে আলটিমেটলি কি হচ্ছে না, ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হচ্ছে না। তো ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি না হয়, তখন কি হবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন না হলে আলটিমেটলি পলিউরিয়া হবে, অর্থাৎ অতিরিক্ত ইউরিনেশন হবে। এখানে ফিজিওলজির ক্ষেত্রে কিন্তু অসমোলারিটি বেশি থাকে, তাই না? ফিজিওলজি যখন বলছি তখন কিন্তু অসমোলারিটি বেশি থাকে। ওকে। এছাড়া আরো অন্যান্য কজে হইতে পারে, যেমন আপনার পিটুইটারিতে একটা টিউমার হয়েছে, যার কারণে সে সিক্রেট করতে পারতেছে না, কিংবা এডিনোমা, ক্র্যানিওফ্যারেঞ্জিওমা, বা কোনো একটা সার্জারি হয়েছে। হ্যাঁ, এসবের কারণে হইতে পারে। এছাড়া নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে দেখেন যে এখানে আপনার হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া কি করে, এটা হচ্ছে আমাদের যে ডিস্টাল টিউবুল আছে, এই ডিস্টাল টিউবুলটাকে ইনসেনসিটিভ করে দেয়। ডিস্টাল টিউবুলটা ইনসেনসিটিভ হয়ে যায় কার প্রতি, এডিএইচ এর প্রতি। অর্থাৎ এডিএইচ আর ডিস্টাল টিউবুলের উপর ফাংশন করতে পারে না। তা আলটিমেটলি কি হয়, পলিউরিয়া ডেভেলপ করে, অর্থাৎ ওয়াটার রিঅ্যাবজর্পশনটা ঠিক মতো হয় না। একইভাবে হাইপার ক্যালসিমিয়াও সেম ভাবে কাজ করে। হাইপার ক্যালসিয়ামের একটা ফিচার আপনারা জানেন যে এটাও কি করে, পলিউরিয়া করে। লিথিয়াম, লিথিয়াম কি করে, এটা আমরা জানি যে এপিথেলিয়াল যে সোডিয়াম চ্যানেল আছে, এই এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলের মাধ্যমে এটা কালেক্টিং ডাক্টে প্রবেশ করে, এবং কালেক্টিং ডাক্টে প্রবেশ করার পর সে কি করে, সেখানে টিউবুলার ডিসফাংশন করে। টিউবুলার ডিসফাংশন করার কারণে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হয় না। তাছাড়া সে যে অ্যাকুয়াপোরিন টু চ্যানেলটা আছে, এই অ্যাকুয়াপোরিন টু চ্যানেলের এক্সপ্রেশনটা কমায় দেয়। এটার এক্সপ্রেশন যখন কমায় দেয়, তখন ওয়াটার রিঅ্যাবজর্পশন হইতে পারে না। তবে ডেমিক্লোসাইক্লিন কিন্তু ডিরেক্টলি ব্লক করে, সে ডিরেক্ট ব্লক করে। এডিএস এর যে ফাংশনটা আছে সেটাকে সে ডিরেক্টলি ব্লক করে। এখন আমরা কিন্তু ডেমেক্লোসাইক্লিন, এটা একটা থেরাপিউটিক ইউজ হচ্ছে সিয়াদের ক্ষেত্রে, যেখানে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন হয়, তার অ্যাকশনটাকে ব্লক করার জন্য আমরা ডেমেক্লোসাইক্লিন ইউজ করতে পারি। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাকশন। এছাড়া অন্যান্য ক্রনিক কিডনি ডিজিজ এসবের ক্ষেত্রে যখন আপনার টিউবুলার ডিসফাংশন ডেভেলপ করে, তখন সেই ক্ষেত্রে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। তো এগুলো গেল আপনার কজ। তো এরপর আমরা যাব যে কিভাবে আমরা এটার ডায়াগনোসিসটা করব। তো ডায়াগনোসিসের জন্য প্রথমে যেটা স্টেপ, ফার্স্ট স্টেপ, আপনি যখনই দেখবেন যে একটা পেশেন্টের পলি ইউরিয়া আছে, আপনি সাসপেক্ট করলেন যে একটা পেশেন্টের হয়তো পলি ইউরিয়া আছে, আপনি প্রথম যে ইনভেস্টিগেশনটা করবেন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউরিন এবং প্লাজমা অসমোলারিটি চেক করা। ইউরিন এবং প্লাজমা অসমোলারিটি চেক করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এবং কনফার্মেটরি হচ্ছে কি সিরাম ভ্যাসোপ্রেসিন, এটা আনডিটেক্টেবল থাকে, অর্থাৎ এটা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে এটা আনডিটেক্টেবল থাকে। তবে নেফ্রোজেনিকের ক্ষেত্রে তো ভ্যাসোপ্রেসিন লেভেলটা বেশি হবে, কারণ নেফ্রোজেনিকের প্রোডাকশন ঠিক আছে কিন্তু সে ফাংশন করতে পারতেছে না। তো ভ্যাসোপ্রেসিন আনডিটেক্টেবল থাকে, যদিও বর্তমানে হেরিসনের যে বায়োস্টিমুলেশন সেটাতে এটা না করতে বলা হয়েছে।
আমরা এখন ওই যে কোপ্যাপটিন লেভেল, যেটা আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম, ওই লেভেলটা চেক করবো, সেটা আমি পরে আসবো। আর একটা হচ্ছে কি ইউরিন অসমোলালিটি 600 মিলি অসমোলের পার কেজির কম, 600 মিলি অসমোল পার কেজির কম, সাথে প্লাজমা অসমোলারিটি 300-র বেশি। প্লাজমা অসমোলারিটি আমরা নর্মাল বলছিলাম কত, 280 থেকে 295, সেটা যদি 300-র বেশি হয়, সাথে ইউরিন অসমোলারিটি 600-র কম হয়, অর্থাৎ অনেক বেশি ডাইলিউট ইউরিন এবং প্লাজমা অসমোলারিটি বেশি, তখন আমরা এটা কনফার্মলি বলতে পারি যে এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। কিন্তু এটা কোন টাইপের ডায়াবেটিস ইনসিপিডাস, এটা কি ক্র্যানিয়াল নাকি এটা নেফ্রোজেনিক, সেটা আমাদের ডায়াগনোসিস করতে হলে আমাদের নেক্সট যে পরীক্ষাটা করতে হয় সেটা হচ্ছে ডেসমোপ্রেসিন টেস্ট। ডেসমোপ্রেসিন টেস্ট। এই ডেসমোপ্রেসিন কি, ডেসমোপ্রেসিন হচ্ছে একটা সিনথেটিক অ্যানালগ অফ এডিএইচ। আচ্ছা, তাহলে আমরা কখন ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করি, কখন আমরা ডেসমোপ্রেসিন টেস্ট করি, সেটা এখন আমরা দেখবো। আমরা এখন দেখবো যে একটা পলি ইউরিয়ার পেশেন্টকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। যখন আমাদের কাছে একটা পলি ইউরিয়ার পেশেন্ট আসবে, তখন আমরা কিছু স্টেপ ফলো করব। এই যে এখানে একটা ফ্লো চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, যখনই আপনি একটা পেশেন্ট দেখবেন যে পলিউরিয়া, অর্থাৎ 3 লিটারের বেশি তার ইউরিন যাচ্ছে, এবং সেটা ডাইলিউট অর্থাৎ হাইপোটনিক, হাইপোটনিক, তখন সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, কনফার্ম করতে হবে যে আসলেই তার পলিউরিয়া আছে কিনা। যেমন একটা 60 কেজি ওজনের একজন ব্যক্তির যদি 3 লিটারের বেশি যায়, অ্যারাউন্ড 50 ml পার কেজি, সেটা এখানে বলছে। যদি সেটা আসলে 3 লিটারের কম হয়, তখন আমি জেনেটিক ইউরিনারি ইভ্যালুয়েশন করব। যেমন একটা আপনারা জানেন যে ইউটিআই তেও পলিউরিয়া হয়। ওকে, এরপর এরপর আমি দেখব যে ইউরিনের যে অসমোলারিটি আছে, এটা এখানে দেওয়া আছে 800, আমি আপনাদের একটু আগে বলছিলাম 600, দুটোই কারেক্ট। বিভিন্ন টেক্সট বুকে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের ভ্যালু দেওয়া আছে। সো ইউরিন অসমোলারিটি যদি 800-র কম হয়, তখন সেক্ষেত্রে আমি পেশেন্টের প্লাজমা সোডিয়াম লেভেলটা চেক করব। দেখেন, ইউরিন অসমোলারিটি 800-র কম বলতে আসলে কি বোঝায়। অসমোলারিটি বেশি, অসমোলারিটি যখন বেশি থাকে, অসমোলারিটি ইউরিনের, এটা কিন্তু ইউরিনের, হ্যাঁ, ইউরিনের অসমোলারিটি বেশি করার কাজটা কার, এডিএইচ এর, তাই না? অর্থাৎ ইউরিন অসমোলারিটি যখন বেশি থাকে, তখন আমরা বলতে পারি যে এডিএসটা ফাংশন করতেছে, এডিএসটা তখন ফাংশন করতেছে। তো আমাদেরকে তো দেখতে হবে যে এমন কন্ডিশন যেখানে এডিএইচ অ্যাকচুয়ালি ফাংশন করতেছে না, কারণ এডিএইচ এর ফাংশন হইতেছে ইউরিনের অসমোলারিটি বাড়ানো। তা আমরা আগেই দেখতেছি যে ইউরিন অসমোলারিটি 800 কম কিনা। যদি ইউরিন অসমোলারিটি যদি 800 কম থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের প্লাজমা সোডিয়াম লেভেলটা চেক করবো, অর্থাৎ ইলেকট্রোলাইট চেক করব। যদি প্লাজমা সোডিয়াম যদি কম থাকে, তখন আমাদের ডায়াগনোসিস হবে প্রাইমারি পলিডিপসিয়া, কারণ সেই ব্যক্তি হচ্ছে বারবার ওয়াটার ইনজেকশন করতেছে। যে ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার ইনজেকশন করার কারণে তার যেটা প্লাজমার যে অসমোলালিটি, যেটা টনিসিটি, সেটা কমে গেছে। তো এটাই হচ্ছে তার সিরাম সোডিয়াম কমে যাওয়ার কারণ। এটা কমে গেলে আমি ধরে নেব সেটা হচ্ছে প্রাইমারি পলিডিপসিয়ার কারণে হচ্ছে। আর যদি সেটা বেশি থাকে, অর্থাৎ 147-এর যদি বেশি থাকে, তখন আমি ধরে নেব সেটা হতে পারে সেন্ট্রাল বা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের কারণে হচ্ছে। সেটা হচ্ছে সেন্ট্রাল বা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, তো সেটা ডায়াবেটিস ইনসিপিটাস, সিরাম সোডিয়াম যদি বেশি। কারণ আমরা বলছিলাম কি এডিএইচ কি করে, এডিএইচ এডিএইচ হচ্ছে অসমোলারিটি যেটা আছে সেটাকে বাড়ায়, তাই না? কোন অসমোলারিটিটাকে সেটা বাড়ায়, এডিএইচ হচ্ছে ইউরিনের যে অসমোলারিটি আছে সেটাকে বাড়ায়, তাই তো? আচ্ছা, ওকে, এরপর আমরা কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকচুয়ালি সেটা সিরাম সোডিয়াম যেটা আছে সেটা নর্মালি থাকে, অর্থাৎ সেটা 136 থেকে 46, আমরা যদি আমাদের বই 135 থেকে 45 পর্যন্ত পড়ি।
তো সিরাম সোডিয়ামটা নর্মাল থাকে। যখনই সিরাম সোডিয়াম নর্মাল থাকে তখনই আমরা করব ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। যখনই থাকবে নর্মাল তখন আমরা করব কি, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টের জন্য আসলে কিভাবে করা হয়, কতক্ষণ পেশেন্টকে ওয়াটার ডিপ্রাইভ করা হয়, এটার জন্য আমরা পেশেন্টের যে জিনিসটা চেক করি সেটা হচ্ছে তার ইউরিন অসমোলারিটি। যদি দেখি যে পেশেন্টের যে ইউরিন অসমোলারিটি আছে এটা 100 মিলি অসমোল পার কেজি, ইউরিন অসমোলারিটি 100 মিলি অসমোল পার কেজি মানে হচ্ছে এখানে এডিএইচ ফাংশন করতেছে। এখনো ইউরিনের কিছুটা কনসেন্ট্রেটিং এবিলিটি বাকি আছে, ইউরিন এখনো কিছুটা ফাংশন করতে পারতেছে। তখন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ওভারনাইট ডিপ্রাইভেশন করি, অর্থাৎ সারা রাত 8 থেকে 10 ঘন্টা, 8 ঘন্টা মতো পেশেন্টকে ওয়াটার ডিপ্রাইভ রাখি। আর যদি ইউরিন অসমোলারিটি 100 কম হয়, 100 মিলি অসমোল পার কেজি হয়, তখন সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 ঘন্টা পেশেন্টকে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করি। কারণ সেক্ষেত্রে এডিএইচ অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে এডিএইচ এর তার ইউরিনের যে নর্মাল কনসেন্ট্রেটিং এবিলিটি সেটা কমে গেছে। তো এই পেশেন্টকে যদি আমি ওভারনাইট ওয়াটার ডিপ্রাইভেশন করি, তো সে তো ডিহাইড্রেশনে মারা যাবে, তাতে এমনিতেই কোনো রিঅ্যাবজর্পশন হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে সে ডিহাইড্রেশনে মারা যেতে পারে। So, সেক্ষেত্রে আমি তাকে ওভারনাইট ওয়াটার ডিপ্রাইভেশন করব না, মাত্র 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 ঘন্টা আমি তাকে ওয়াটার ডিপ্রাইভেশন করব। কতক্ষণ পর্যন্ত আমরা ওয়াটার ডিপ্রাইভেশন করি, সাথে এর মধ্যে আরেক কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আমরা দেখি যে পেশেন্টের প্লাজমা সোডিয়াম 145-এর বেশি হয়েছে কিনা, তার 5%-এর ওয়েট লস হয়েছে কিনা। ওয়েট লস যদি 5%-এর বেশি হয়ে যায় তখন আমরা সাথে সাথে সাধারণত বন্ধ করে দিই, টেস্ট বন্ধ করে দিই, ওয়াটার ডিপ্রাইভেশন বন্ধ করে দিই। ওকে, তাহলে ওয়াটার ডিপ্রাইভেশন করার পরে আমরা আবার পেশেন্টের ইউরিন অসমোলারিটি চেক করলাম। এবার দেখেন পেশেন্টের ইউরিন অসমোলারিটি এখন পাচ্ছি আমরা 800-র বেশি। দেখেন শুরুতে তার ছিল 800-র কম, এখন যখন আমি তার ওয়াটার ডিপ্রাইভেশন যখন করলাম তার ইউরিন অসমোলারিটি বেড়ে হয়ে গেল কত, 800-র বেশি। তার মানে কি, তার মানে হচ্ছে সে যে আসলে তার যে অসমোলারিটিটা যেটা কমে গেছিল সেটা হয়েছিল অ্যাকচুয়ালি কিসের জন্য, সে যে অতিরিক্ত পানি খাচ্ছে সেটার কারণে, সেটার কারণে অতিরিক্ত ফ্লুইড তার গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হয়েছে এবং অতিরিক্ত পরিমাণে তার ইউরিনেশন হয়েছে। টিউবিউট আসলে কেন রিঅ্যাবজর্ব করতে পারে না, সেটার কারণ হচ্ছে যে যখন কোনো ব্যক্তি যখন ক্রনিক ডেইলি দিনের পর দিন মাসের পর মাস যখন অতিরিক্ত পরিমাণে জল খায়, তখন মেডুলারি যে হাইপার টনিসিটিটা আছে, আমরা জানি যে আমাদের মেডুলার যে টনিসিটি, মেডুলার ভিতরে যে টনিসিটি সেটা হাইপার টনিক থাকে, এবং এই হাইপার টনিসিটি থাকার কারণেই কিন্তু আমরা যে ওয়াটার আছে সেটাকে রিঅ্যাবজর্ব করতে পারি। অর্থাৎ এই যে মেডুলা, এটাকে আমি ধরে নিলাম মেডুলা, এর ভেতরে অসমোলারিটি হচ্ছে অনেক বেশি। তো সে কি করে, সে হচ্ছে বাইরে থেকে যে ওয়াটার আছে সেটাকে নিজের দিকে টেনে নেয়। যেহেতু তার ভিতরে টনিসিটি বেশি, সে ফ্লুইডকে টেনে নেয়, ওয়াটারকে টেনে নেয়, কারণ সবসময় একটা হোমিওস্ট্যাটিক একটা কন্ডিশনে থাকতে চায় আমাদের বডি, আমাদের প্রত্যেকটা সেল এই সিস্টেমটাই ফলো করে। তো এখানে ওয়াটার সে ভেতরে ঢুকতে থাকে, তাই না? তো যখন একটা ব্যক্তি যখন দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ যখন এরকম বারবার পানি খাইতেই থাকে, পানি খাইতেই থাকে, তখন এই যে মেডুলারি ইন্টারস্টিসিয়ামের যে টনিসিটি সেটা নষ্ট হয়ে যায়, ওয়াশ আউট হয়ে যায়। কারণ আপনার যেখানে এটা তো মেনলি কন্ট্রোল হয় দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে আপনার এই যে সোডিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়া রিসাইক্লিং বলে এটা, সোডিয়াম ক্লোরাইড রিসাইক্লিং আর একটা ইউরিয়া রিসাইক্লিং। তো এগুলো হচ্ছে পুরোপুরি ওয়াশ আউট হয়ে যায়, এত বেশি পানি খায় যে তার যে মেডুলার ইন্টেস্টিসিয়ামের যে আপনার রিসাইক্লিং আছে এই পুরোটাই ওয়াশ আউট হয়ে যায়। যার কারণে তার টনিসিটিও কমে যায়, তার টনিসিটি কমে গেলে সে আর কি করতে পারে না,
ওয়াটারকে রিঅ্যাবজর্ব করতে পারে না। তা আলটিমেটলি তখন কি হয়, পলিউরিয়া হয়। তার মানে তার যেটা ইউরিনের যে অসমোলারিটি সেটা তখন কম থাকে। কিন্তু আমি যখন ওয়াটার ডিপ্রিভেশন করলাম, ওয়াটার ডিপ্রিভেশন করার পর কিছুটা রিকভারি করে, তার যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম আছে এটা কিছুটা রিকভারি করে, রিকভারি করার পর সে কি করে, কিছুটা ওয়াটার রিঅ্যাবজর্ব করে ফেলে। তো কিছুটা ওয়াটার যখন রিঅ্যাবজর্ব করে, তখন তার ইউরিনের যে অসমোলারিটি আছে সেটা কিছুটা বেড়ে যায়। আশা করছি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে যদি 300 থেকে 800 হয়, আরেকটা হচ্ছে ইউরিন অসমোলারিটি যদি একদম 300 কমে যায়। ইউরিন অসমোলারিটি যদি একদম 300 কমে যায়। আচ্ছা, আমরা প্রথমে আসি যদি 300 থেকে 800 হয়। 300 থেকে 800 হলে আমরা তখন পেশেন্টকে কি দেবো, ডেসমোপ্রেসিন দেবো। এই ডেসমোপ্রেসিন বেশ কয়েকভাবে দেওয়া যায়, এটা আপনার আইভি রুটে দেওয়া যায়, এটা সাবকিউটেনিয়াস দেওয়া যায়, এটা নেজাল স্প্রে হিসেবে দেওয়া যায়, কিংবা এটা ট্যাবলেট হিসেবে দেওয়া যায়, ওরাল ওয়েতে দেওয়া যায়। সো দেখেন, অনেকভাবে কিন্তু ডেসমোপ্রেসিন দিতে পারি যদি বিভিন্ন রুটে বিভিন্ন ডোজটা ডিফারেন্ট থাকে। যেমন আমরা আইভি রুটে দিলে মাত্র 1 থেকে 2 মাইক্রোগ্রাম দিই, সেভাবে ট্যাবলেট দিলে 100 থেকে 400 মাইক্রোগ্রাম দিই। এবং 1 থেকে 2 মাইক্রোগ্রাম এটা সাধারণত 15 মিনিটের মধ্যে কাজ করা শুরু করে, যেখানে আপনার ট্যাবলেট ফর্মটা কাজ করতে প্রায় 60 মিনিট সময় লাগে। সো এটা এদের রুট ডিফারেন্ট, এবং তাদের অনসেট অফ অ্যাকশন, তাদের হাফ লাইফ যেটা আছে সবকিছু কিন্তু ডিফারেন্ট থাকে। তো ডেসমোপ্রেসিন দিলাম, ডেসমোপ্রেসিন দেওয়া মানে কি বাইরে থেকে একটা এডিএস দেওয়া, অ্যান্টি ডায়াবেটিক হরমোন দেওয়া। এডিএস দেওয়ার পর যদি এখন দেখেন, যদি তার যে মেইন প্যাথোলজি এটা যদি ডিক্রিজ প্রোডাকশনের কারণে হয়ে থাকে, মানে তার যে একমাত্র প্যাথোলজি সেটা হচ্ছে আসলে তার বডিতে এডিএইচ নাই, নাই দেখে সে কাজ করতে পারতেছে না, তখন কি হবে, তার অসমোলারিটি যেটা আছে সেটা বেড়ে যাবে এবং 9%-এর বেশি ইনক্রিজ করবে। যদি 9%-এর বেশি ইনক্রিজ করে তখন সেটাকে আমরা বলি পার্শিয়াল সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। কমপ্লিট কেন বলতেছি না, কমপ্লিট হলে আরো বেশি কাজ করতো। হ্যাঁ, যদি 9%-এর বেশি ইনক্রিজ করে তখন সেটাকে আমরা বলি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। আর যদি সেটা 9%-এর কম ইনক্রিজ করে তখন সেটাকে আমরা বলি প্রাইমারি পলিডিপসিয়া। কথাতে যে বললাম না, তার যে ওয়াশ আউট হয়ে যায়, দীর্ঘদিন ধরে সে যে পানি খেয়ে যেতেছে, তার টনিসিটিটা কমে যায়, মেডুয়ারে যে টনিসিটি আছে সেটা কমে যায়, যার কারণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, এবং এডিএইচও সেখানে আর খুব বেশি কাজ করতে পারে না। যদিও এডিএইচ যে কাজ করবে তার জন্য তো এই যে মেডুয়ার ইন্টারস্টিশিয়ামের যে টনিসিটি সেটা ঠিক থাকতে হবে। সেটা যদি ঠিক না থাকে, এডিএইচ নিজে গিয়ে আর কি করবে, তাকে আমি এডিএইচ দিয়ে দিলাম, সেটা খুব একটা বেশি লাভ করতে পারে না। সো খুব একটা বেশি ইফেক্ট না দেওয়ার কারণে তার যে ইউরিন অসমোলারিটি সেটা খুব বেশি রাইজ করে না, যেটা রাইজ করে সেটা 9%-এর কম থাকে। আর যখন ইউরিন অসমোলারিটি যখন 300-র কম হয়, ইউরিন অসমোলারিটি যদি 300-র কম হয় তখন আমরা কি বলবো, তখন আমরা ডেসমোপ্রেসিন দেব। ডেসমোপ্রেসিন দেওয়ার পর যদি আসলেই তার যে ডিফেক্ট, এই ডিফেক্টটা যদি এডিএইচ এর ডেফিসিয়েন্সির কারণে হয়, অর্থাৎ তার বডিতে নাই দেখে সে কাজ করতে পারতেছে না, তখন তার ইউরিন অসমোলারিটি হিউজ পরিমাণে ইনক্রিজ করবে, অর্থাৎ একদম খুব ভালো রেসপন্স দিবে। তখন সেটাকে আমরা বলি কমপ্লিট সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ তার বডিতে একদমই ছিল না, এখন আমি দেওয়ার সাথে সাথে ইউরিন অসমোলারিটি একদম স্কাই হাই হয়ে গেছে, 50% ইনক্রিজ করে গেছে। দ্যাট ইজ কমপ্লিট সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। আর যদি সেটা 50%-এর কম ইনক্রিজ করে, যদি ইনক্রিজটা যদি 50%-এর কম হয়, তখন সেটাকে আমরা বলবো কি, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। দেখেন, নেফ্রোজেনিকে কিন্তু এডিএইচ এর লেভেলে কিন্তু কোনো সমস্যা নেই, এডিএইচ কিন্তু ঠিক মতো প্রোডাকশন হচ্ছে, কিন্তু সে এসে ডিস্টাল টিউবুলে এসে কাজ করতে পারতেছে না, ওই যে ভিটো রিসেপ্টর মিউটেশন হয়ে গেছে কিংবা অ্যাকোপরিন যে মিউটেশন হয়ে গেছে, যার কারণে সে কাজ করতে পারতেছে না। তো তার যে কাজ করতে না পারার কারণে তার কি হয়ে যায়, ইউরিন অসমোলারিটিটা কমে যায়, ইউরিনের যে অসমোলারিটি আছে সেটা কমে যায়, অর্থাৎ পলিউরিয়া ডেভেলপ করে, ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হতে পারে না। ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে না পারা মানে কি, ইউরিনের যে অসমোলারিটি আছে সেটা কমে যাওয়া, কারণ বেশি বেশি ওয়াটার ইউরিনে চলে যাবে, ইউরিনে
যদি ওয়াটার বেশি থাকে, সলিউট কম থাকে, তো তার মানে কি হবে, ইউরিনের কনসেন্ট্রেশন কমে যাবে। অসমোলারিটি বলতে তো আসলে বেসিক্যালি একটা কনসেন্ট্রেশন আমরা বুঝাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ফ্লো চার্ট। তো আমরা দেখবো যে ইউরিনের অসমোলারিটি 300-র কম নাকি 800-র বেশি। 800-র বেশি থাকলে শুরুতেই আমাদের প্রাইমারি পোলিডিপসিয়া, ডেসমোপ্রেসিন করার দরকার নেই। শুরুতেই যদি আপনার 800-র বেশি থাকে, প্রাইমারি পোলিডিপসিয়া। আর যদি 300 থেকে 800 হয়, সেক্ষেত্রে আমরা ডেসমোপ্রেসিন দেবো। যদি একদম 300-র কম হয়, তখন আমরা ডেসমোপ্রেসিন দেবো। 300 থেকে 800 হলে দুইটা পসিবিলিটি আছে। একটা হইতেছে প্রাইমারি পোলিডিপসিয়া হইতে পারে, আর একটা পার্শিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস হইতে পারে। কিন্তু নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে ইউরিন অসমোলারিটি অবশ্যই 300-র কম থাকবে, কারণ এখানে তো এডিএস আসলে ফাংশন করতে পারতেছে না। এডিএস কোনো ফাংশন করতে পারতেছে না। আর এখানে হইতেছে অল্প বিস্তর কিছুটা ফাংশন করতেছে, পার্শিয়াল, এবং এই যে এখানে তো অল্প কিছু ফাংশন করতেছে, তাই না? এখানে হচ্ছে এজন্য এটাকে আমি পার্শিয়াল বলতেছি, কিছুটা আছে দিয়েছে এখনো এখানে। সো এখানে হইতেছে কিছুটা ফাংশন করতেছে, যার কারণে ইউরিন অসমোলারিটি এখানে 300 থেকে 800, অর্থাৎ কিছুটা বেশি আছে। কারণ অল্প কিছু ওয়াটার রিঅ্যাবজর্পশন হইতেছে এডিএচ এর প্রভাবে। তো এই জন্যই আমরা তখন সেটাকে বলতেছি পার্শিয়াল সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। এই যে আমি আপনাদেরকে একটু আগে যেটা বলতেছিলাম কোপ্যাপটিনের কথা, সিরাম সোডিয়াম যখন নর্মাল থাকে তখন আমরা বেসলাইন কোপ্যাপটিন লেভেল করতে পারি। কোপ্যাপটিন যদি 21.4-এর বেশি থাকে, তার মানে সেটা কমপ্লিট পার্শিয়াল বা অথবা পার্শিয়াল নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। কারণ এই যে কোপেপটিন, এটা কিন্তু প্রডিউস হচ্ছে কার সাথে? এই কোপেপটিনটা প্রডিউস হইতেছে ভ্যাসোপ্রেসিনের সাথে বা এডিএইচ এর সাথে কিন্তু এটা প্রডিউস হইতেছে। তো এটা বেশি থাকা মানে কি? এটা বেশি থাকা মানে হইতেছে এডিএস টা বেশি থাকা, তাই না? তার মানে এডিএইচ আমার বেশি, কিন্তু তাও আমার আহ, কাজ হইতেছে না, আমার ইউরিন অসমোলারিটির এই অবস্থা। তার মানে আমি বুঝবো যে এটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। মানে এখানে হয়তো সে ফাংশন করতে পারতেছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। সেটা কমপ্লিট হইতে পারে কিংবা পার্শিয়াল হইতে পারে। আর যদি সেটা 21.4-এর কম থাকে, তখন আমরা হাইপারটোনিক স্যালাইন টেস্ট করতে পারি। পেশেন্টকে হাইপারটোনিক স্যালাইন দিয়ে এরপরে আমি দেখবো যে পেশেন্টের যে কোপ্যাপটিন লেভেল সেটা কতটুকু বাড়ছে। এটা যদি 4.9-এর বেশি হয়, তখন প্রাইমারি পলিডিপসিয়া। এবং যদি 4.9-এর কম হয়, অর্থাৎ হাইপারটোনিক স্যালাইন দেওয়ার পরেও তার যে কোপ্যাপটিন লেভেল আছে সেটা হচ্ছে 4.9-এর কম, তখন আমরা এটা ধরে নেবো যেটা হচ্ছে কমপ্লিট বা পার্শিয়াল সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। অর্থাৎ এখানে আসলে সিনথেসিস হয়তো হইতেছে না ঠিক মতো, তার যেটা কোপ্যাপটিন সেটা হয়তো ঠিক মতো সিনথেসিস হচ্ছে না, এই কারণে লেভেলটা কম। ঠিক আছে, আশা করি আপনারা অ্যাপ্রোচ টু পলিউরিয়া ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমরা জাস্ট এখান থেকে পরীক্ষার জন্য রিলেটেড কিছু জিনিস আমি আপনাদের আহ, কয়েকটা জিনিস একটু বলে দিব জাস্ট। তাহলে দেখেন, ডায়াবেটিস ইনসিপিটাস এর ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করি। ইন্টারপ্রিটেশনের জন্য বলা হয়েছে কি, এটা কনফার্ম হয় প্লাজমা অসমোলারিটি যদি আপনার 300-র বেশি থাকে এবং ইউরিন অসমোলারিটি যদি আপনার 600-র কম থাকে। যদি আমি আপনাদেরকে ওখানে দেখাচ্ছি, ওখানে ছিল 800, তাই না? 300 থেকে 800 এটুকু একটা লেভেল দেওয়া ছিল। আচ্ছা, তো এখানে 600 বলা আছে। ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস কখন বলবো? ক্রেনিয়াল বলবো যদি ইউরিন অসমোলারিটি লিস্ট 50% রেজ করে। আমি আপনাকে দেখাচ্ছি যেটা কমপ্লিট ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, সেক্ষেত্রে 50% রেজ করবে। আর ইউরিন অসমোলারিটি 300 থেকে 800, কিন্তু ভ্যাসোপ্রেসিন দেওয়ার পর শুধুমাত্র 9% যদি রেজ করে, 9%-এর বেশি রেজ করে, তখন সেটাকে আমরা বলবো পার্শিয়াল ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। আর যদি নেফ্রোজেনিক হয়, সেক্ষেত্রে তো আসলে বাইরে থেকে ভ্যাসোপ্রেসিন দিয়ে কাজ নাই, কারণ যেটা আছে সেটাই কাজ করতে পারতেছে না। তো বাইরে থেকে ভ্যাসোপ্রেসিন দিলেও সে কনসেন্ট্রেট করতে পারবে না ইউরিনকে। আর প্রাইমারি পলিডিপসিয়া বলছিলাম কখন? এটা শুরুতেই প্লাজমা অসমোলারিটি কম থাকে, কারণ সে তো বেশি বেশি পানি খাইতেছে, তো বেশি বেশি পানি খাবে তার অসমোলারিটি কম থাকবে। অর্থাৎ এটা আমরা দেখবো সোডিয়াম দেখেই বুঝতে পারবো। সোডিয়াম যখন কম থাকে, তার মানে তার অসমোলারিটি তখন কম থাকবে। বলছে যখন ইউরিন অসমোলারিটি যখন 600-র উপরে পৌঁছায় যায় উইদাউট ডেসমোপ্রেসিন, ডেসমোপ্রেসিন দেওয়া ছাড়াই ইউরিন অসমোলারিটি যদি 600-র বেশি থাকে, তখন আমরা বুঝবো যে ডায়াগনোসিস হচ্ছে প্রাইমারি পলিডিপসিয়া। অর্থাৎ পেশেন্টকে আমি শুধুমাত্র ওয়াটার ডিপ্রাইভ করছি, ওয়াটার ডিপ্রাইভ করলাম, খাইতে দিলাম না, 6 থেকে 8 ঘন্টা তাকে আমি পানি খাইতে দিলাম না। পানি খাইতে না দেওয়ার কারণে এডিএস তো তার ফাংশনিং করতেছেই। তার বডিতে তো এডিএস ফাংশন করতে কোনো সমস্যা নাই, তার সেন্ট্রালও না, তার নেফ্রোজেনিকও না, তাই না?
তার বডিতে প্রোডাকশনও হইতেছে, তার রিসেপ্টরও ঠিক আছে কিডনিতে। তাহলে এই এডিএস তো ফাংশন করতে পারবে, তো এডিএস কি করবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ফেলবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন করলে কি হবে? ইউরিনের অসমোলারিটি বেড়ে যাবে, এবং এটা বেড়ে যদি শুরুতেই 600-র বেশি থাকে, তখন আমার অন্য কোনো টেস্ট করারই দরকার নেই। আমি টেস্ট করব কখন? ভ্যাসোপ্রেসিন টেস্ট করব কখন? যখন সেটা 600-র নিচে নেমে যাবে। আচ্ছা, যখন আমাদের ডায়াগনোসিস হয়ে গেল, বুঝে গেলাম এটা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা হয়তো একটা এমআরআই করব। এমআরআই, যে সেলাটা শিকার রিজনের ওখানে একটা এমআরআই করতে পারে। এমআরআই সিটি স্ক্যান, তো এমআরআই ব্রেইনের ওখানে একটা এমআরআই করব। তো দেখবো যে ওখানে কোনো টিউমার আছে কিনা। তো ওখানে এমআরআই করলে কিছু হাইপার ইন্টেন্স লেশন দেখা যায়। হাইপার ইন্টেন্স লেশন গুলা দিয়ে বোঝা যায় অ্যাকচুয়ালি যে ভ্যাসিকলস গুলাতে আপনার যে এডিএস প্রোডাকশন হচ্ছে সেটা বোঝা যায়। ফ্লুইড স্ট্যাটাস, ডায়াবেটিস ইনসিপিটাস এর টোটাল ফ্লুইড স্ট্যাটাস, এটাও আপনার অনেক সময় এমসিকিউ তে দিতে পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে টোটাল বডি ওয়াটার কি হয়? ডিক্রিজ হয়, কারণ আমি প্রচুর পরিমাণে ওয়াটার লস হয়ে যেতেছে, তাই না? যেহেতু ডায়াবেটিস ইনসিপিটাস এডিএইচ কাজ করতে পারতেছে না, তো বডি ওয়াটার ডিক্রিজ হয়। এক্সট্রাসেলুলার ফ্লুইড কি হবে? ইনক্রিজ হবে, ইন্ট্রাসেলুলার ডিক্রিজ হবে। কেন এটা? কারণ আমরা এখানে যে ইউরিন দিয়ে যেটা লস করতেছি, এটা হচ্ছে হাইপোটনিক ফ্লুইড। ইউরিন দিয়ে যেটা লস হয় সেটা হচ্ছে হাইপোটনিক ফ্লুইড, অর্থাৎ বেশি বেশি ওয়াটার কন্টেন্ট আমার বের হয়ে যেতেছে। আমার ইসিএফ এর যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে অসমোলারিটি, সেটা কি হবে? সেটা বেড়ে যাবে। তো ইসিএফ এর, এটা যদি আমি ধরি যে সেল, তো ভিতরে আছে আইসিএফ, তো ইন্ট্রাসেলুলার ফ্লুইড, বাইরে আছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এইটার কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে তখন কি হবে? ভিতর থেকে বাইরে ফ্লুইডটা চলে আসবে, তাই না? ফ্লুইডটা সেলের ভিতর থেকে বাইরে চলে আসবে। তারপর সে একটা দুইটা, কারণ দুইটাই সেম থাকতে চাইবে সব সময়, ভিতরে বাইরে সব সময় সেম থাকতে চাইবে। সো ভিতর থেকে যখন ফ্লুইডটা বাইরে চলে আসবে, তো ইন্ট্রাসেলুলার ফ্লুইড যে ভলিউম, ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা কমে যাবে, এবং যে এক্সট্রাসেলুলার ফ্লুইডটা যেটা আছে সেটা বেড়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে ডায়াবেটিস ইনসিপিটাসের নেফ্রনের কোন অংশটা এফেক্টেড হয়। সেটা হচ্ছে কর্টিক্যাল এবং মেডুলারি কালেক্টিং টিউবুল। সেটা হচ্ছে কর্টিক্যাল এবং মেডুলারি কালেক্টিং টিউবুল। আরেকটা ইন্টারেস্টিং একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসের সাথে প্রাইমারি পলিডিপসিয়া, সেটা হচ্ছে এদের নকচুরিয়া থাকে না, অর্থাৎ এরা রাতের বেলা পেশাব করার জন্য ঘুম থেকে উঠবে না। সোজা কথাই, প্রাইমারি পলিডিপসিয়া পেশেন্টের নকচুরিয়া থাকবে না, এদেরও পলিডিপসিয়া থাকবে। ঠিক আছে? এদের পলিউরিয়া থাকবে, অর্থাৎ এদের থার্স্ট মেকানিজম অ্যাকচুয়ালি ফাংশনিং আছে, হ্যাঁ, তাই না? তো থার্ড সেন্টার আছে আমাদের, যেটা এই থার্ড সেন্টারও কিন্তু আমাদের, যে আমি বলছিলাম যে হাইপোথ্যালামাসের যে একটা অসমো রিসেপ্টর থাকে, এই থার্স্ট মেকানিজমটাও কিন্তু এই যে অসমো রিসেপ্টরকে স্টিমুলেট করতে পারে। যে কোনো একটা ডিহাইড্রেশনে, যখন আপনার গলা শুকিয়ে গেল, আপনার মিউকাস মেমব্রেন গুলো ড্রাই হয়ে যায়, আপনার মুখের ভিতরে যে মিউকাস মেমব্রেন আছে এটা যখন ড্রাই হয়ে যাবে, কিংবা আপনার মনে করেন যে ইরিটেশন হচ্ছে, যেখানে একটা আপনার ইসোফেগাসের ওখানে মনে করেন যে ইরিটেশন হইতেছে, তো তখন কি করে? আপনার এই যে থার্ড সেন্টার আছে এটা স্টিমুলেট হয়। সে হচ্ছে তখন কি করে? আপনাকে পানি খেতে বলে, তখন আপনি হচ্ছে ওয়াটার ইনজেকশন করেন, এবং সাথে সাথে আপনার থার্স্টটা কিন্তু কি হয়? রিলিফ হয়ে যায়। যদিও আপনি যে পানিটা খাইতেছেন এটা কিন্তু এখনো রিঅ্যাবজর্ব হয়ে আপনার ব্লাডে আসেনি, তাই না? আপনার অসমোলারিটিতে খুব একটা প্রভাব ফেলে নাই, কিন্তু আপনার যে থার্স্টটা ছিল সেটা কিন্তু কমে যায়। আচ্ছা, তার ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট খুবই ইজি। ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ক্রেনিয়াল যেহেতু ডেফিসিয়েন্সি আছে, আপনি বাইরে থেকে ডেসমোপ্রেসিন দেন। তো ডেসমোপ্রেসিন, এটার আমরা ডিডি এভিপি বলি। ডিডি এভিপি মানে হচ্ছে কি? ড্যাশ অ্যামিনো ড্যাশ অ্যাসপার্টেট আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, বা ডিডি এভিপি। এটাও একটা ভ্যাসোপ্রেসিনের একটা অ্যানালগ। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে আমরা কি দিই? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে আমরা থায়াজাইড ডায়াবেটিক্স দিই। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমরা জানি যে ডায়াবেটিক্স কি করে? ডায়াবেটিক্স তো পলিউরিয়া করে, তাই না? আমরা এতদিন ধরে তো এটাই জেনে আসছি যে ডায়াবেটিক্স কি করে? পলিউরিয়া করে। ডায়াবেটিস ইনসিপিটাস এর পেশেন্টের তো অলরেডি পলিউরিয়া আছে, তো ওকে আমি ট্রিটমেন্ট হিসেবে আবার ডায়াবেটিক্স কেন দিচ্ছি? আচ্ছা,
প্রথমত হচ্ছে আমার নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের যে প্যাথোলজিটা কোথায়? প্যাথোলজিটা হচ্ছে আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল আছে সেখানে, মানে ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্টে, তাই না? তো থাইরয়েড ডায়াবেটিস কি করে? থাইরয়েড ডায়াবেটিক্সও আমাদের ডিস্টাল টিউবুলে কাজ করে। এটা ধরে নেব আমি ডিস্টাল টিউবুল। তো এখানে কি করে? থাইরয়েড ডায়াবেটিক্স এখানে কি কাজ করে? থাইরয়েড ডায়াবেটিক্স এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনে প্রভাব ফেলে, তাই না? সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনে প্রভাব ফেলে কিভাবে? নর্মালি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে আমি বললাম যে কালেক্টিং ডাক্টটা হইতেছে এডিএস রেজিস্ট্যান্ট। এটা হচ্ছে নর্মালি ডায়াবেটিস ইনসিপিটাসে এডিএস রেজিস্ট্যান্ট, তার মানে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, যার কারণে পলিউরিয়া হইতেছে। তো এখানে থাইরয়েড ডায়াবেটিক্স কি করে? সোডিয়াম ক্লোরাইড যে রিঅ্যাবজর্পশন সেটাকে হইতে দেয় না, সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনকে কমায় দেয়। এই জায়গাতে থাইরয়েড ডায়াবেটিস কি করে? সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন কমায় দেয়। তো সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন যখন কমে যায় তখন কি হবে? সোডিয়াম লস হবে না? সোডিয়াম যখন লস হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি নেট্রিউরেসিস, সোডিয়াম যখন লস হবে তখন আমরা জানি এখান থেকে যদি লস হয় আমাদের ইসিএফ ভলিউম কিছুটা কমবে, তাই না? তো এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম যখন কমে তখন কি, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড কন্ট্রাকশন, কিন্তু কম্পার্টমেন্টটা কন্ট্রাকশন হবে, তখন আমাদের বডি সেন্স করবে হাই হাই আমার বডি থেকে তো ভলিউম কমে যাইতেছে। তো প্লাজমা ভলিউম যখন কমে যায় তখন কি হয়? তখন এই সাহেবের উপরে আরেকজন আছে যার নাম হইতেছে প্রক্সিমাল টিউবিউল। এই প্রক্সিমাল টিউবিউল তখন কি করে? সে এই দায়িত্বটা নেয় যে ঠিক আছে আমি দেখতেছি, আমি ব্যাপারটা কম্পেনসেট করব। সে কি করে? এখান থেকে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। তা আলটিমেটলি প্রক্সিমাল টিউবিউলে যখন ম্যাক্সিমাম সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করে নিয়ে যাচ্ছে, তা আলটিমেটলি ডিস্টাল টিউবিউলে আর রিঅ্যাবজর্ব করার মতো কিছু থাকে? থাকে না, এখানে পৌঁছাই খুবই কম পরিমাণ। তো তখন কালেক্টিং ডাক্ট আসলে রিঅ্যাবজর্ব করলো কে করলো না সেটার উপর খুব একটা বেশি প্রভাব পড়ে না। তো যার কারণে পলিউরিয়া কিছুটা কম্পেনসেট হয়, কারণ বেশিরভাগ তখন প্রক্সিমাল টিউবিউল নিজেই রিঅ্যাবজর্পশন করে ফেলে। তাহলে ঠিক এভাবেই কাজ করে আমাদের থায়াজাইড ডায়াবেটিক্স। আমরা একটা প্রশ্ন দিয়ে আজকের সেশনটা শেষ করব। ঠিক পরীক্ষাতে অ্যাকচুয়ালি কিভাবে প্রশ্ন আসে, এফজিপি স্পটন পরীক্ষাতে প্রশ্নটা কিভাবে হইতে পারে, কিভাবে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হইতে পারে? তো প্রশ্নটা হচ্ছে, এ 30-year-old woman evaluated in the endocrinology clinic because of increased urine output. She weighs 60 kg and has 24-hour urine output of 3,500 ml. তবে আমরা দেখতে পাচ্ছি তার কি আছে, সরি, তার হচ্ছে পলিউরিয়া আমরা পাচ্ছি, তাই না? তার যে বেজাল ইউরিন অসমোলারিটি ছিল, এই বেজাল ইউরিন অসমোলারিটিটা হচ্ছে কত? 210। বেজাল ইউরিন অসমোলারিটি হচ্ছে 210। 210 মানে কি? এটা কিন্তু ইউরিন অসমোলারিটি কি আছে? কম আছে, তাই না? তার ইউরিন অসমোলারিটিটা কম আছে এক্ষেত্রে। আচ্ছা, সে আন্ডারগোস এ ফ্লুইড ডিপ্রাইভেশন টেস্ট। তাকে আমরা কি করলাম? একটা ফ্লুইড ডিপ্রাইভেশন টেস্ট করতে দিলাম। ডিপ্রাইভেশন টেস্ট করতে দেওয়ার পর তার ইউরিন অসমোলারিটি ফ্লুইড ডিপ্রাইভেশনের পরে, অর্থাৎ 3 কেজি ওয়েট লসের পরে
দেখা গেল 510 হয়ে গেল। কত হলো? 510। আমি আপনাদের যে রেঞ্জটা দেখাইছিলাম দেখেন, ফ্লুইড ডিপ্রাইভেশনের পরে এখন রেঞ্জটা আমার কত থেকে চলে আসছে, 300 থেকে 800-র মধ্যে চলে আসছে, তাই না? ওই যে যে একটু আগে যে ফ্লো চার্টটা দেখাইছিলাম সেটা কত মনে রাখেন, ইউরেনাস মোলারিটি কোথায় আছে, 300 থেকে 800 রেঞ্জের মধ্যে আছে। এরপর আমি তাকে সাবকিউটেনিয়াস ডেসমোপ্রেসিন দিলাম। ডেসমোপ্রেসিন দেওয়ার পর দেখা গেল যে তার ইউরেনাস মোলারিটি কতটুকু চেঞ্জ হয়েছে, 510 থেকে 520 হয়েছে। 510 থেকে কত গেল, 520। কতটুকু চেঞ্জ হয়েছে, 10। আমরা পার্সেন্টেজ হিসাব ওখানে দেখাইছিলাম। তাহলে পার্সেন্টেজ হিসাব যদি বলি আমরা, 510-এর মধ্যে তার এখন চেঞ্জ হয়েছে কত, 10। 510 থেকে আর 10 চেঞ্জ হয়েছে, তার মানে শতকরা কত চেঞ্জ হয়েছে? তো 510 উপরে 1000, অ্যারাউন্ড 2%। 2%, এটা কত কম, 9%-এর কম না? তো যদি 9%-এর কম পাই, আমাদের ডায়াগনোসিস কি বলছিলাম, প্রাইমারি পোলিডিপসিয়া। তাহলে আমার আনসার কি হবে, প্রাইমারি পোলিডিপসিয়া। একদম পুরোপুরি ম্যাথের মতো ক্যালকুলেশন করে আপনি জাস্ট আনসারটা বের করে ফেলতে পারবেন। আশা করছি ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে যতটুকু বলার দরকার ছিল আমি এই ক্লাসে বলার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী টেলি ডেভিডসন রিভিউতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।